আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর শিখন অভিজ্ঞতা ৩ অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টি হচ্ছে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি, এই অধ্যায়টি। তো এই অধ্যায়টি আমরা আজকের এই ভিডিওতে পুরো অধ্যায়টি একসাথে আলোচনা করব। তবে কথা হচ্ছে পুরো লাইন বাই লাইন পড়বো না, বিভিন্ন সেশনে আমাদেরকে যে কাজ করতে হবে, বাড়ির কাজ বা একক কাজ বা দলীয় কাজ, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যেমন প্রথম সেশন 1, এখানে আমরা নাগরিক সেবার শ্রেণী বিন্যাস সম্পর্কে জানতে পারবো। তো এখানে আমরা যে কাজটা আমাদের করতে হবে, সেই কাজটার জন্য আমরা 54 নম্বর পেজে চলে আসলাম। এটা হচ্ছে 54 নম্বর পেজ। 54 নম্বর পেজে রয়েছে অহনা এনসিটিভির বই ডাউনলোড করে যেই সেবাটি পেয়েছে সেরকম আরো কয়েকটি সেবার নাম আমরা নিচের স্টিকি নোটগুলোতে উল্লেখ করি। এই যে স্টিকি নোটগুলো আছে, এখানে আমাদেরকে লিখতে হবে নাগরিক সেবার নাম। এইখানে উত্তরে চলে যায়, এ দেখো এই যে এখানে এইভাবে আমরা লিখতে পারি, যেমন জন্ম নিবন্ধন, তারপরে ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নাগরিক পরিচয়পত্র। এখানে আমরা জন্ম নিবন্ধন হলো একটি সরকারি নথি যা প্রত্যেক নাগরিকের জন্মের তারিখ, স্থান, এর পিতা মাতার নাম নিবন্ধিত করে। এটি বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেবার অপরিহার্য সেবা। ড্রাইভিং লাইসেন্স ইস্যু গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় একটি আইনি নথি যা ড্রাইভারের দক্ষতা ও বৈধতা নির্দেশ করে। আর নাগরিক পরিচয়পত্র 18 বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য একটি ফটো আইডেন্টিটি কার্ড যা সরকারি সেবা, ভোটাধিকার, ব্যাংকিং এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। তারপরে আবার এগুলো লিখতে পারি, নতুন পাসপোর্টের জন্য আবেদন। এখানে বিদেশ যাত্রার জন্য নাগরিকদের নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। এটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রয়োজনীয় একটি নথি। ভূমি নিবন্ধন ভূমি ক্রয় বিক্রয় বা অন্য কোনো লেনদেনের জন্য নিবন্ধন প্রক্রিয়া। টেলিমেডিসিন দূর থেকে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে থেকে অভিজ্ঞতা অতি দ্রুত চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারে টেলিমেডিসিনের মাধ্যমে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 54 নম্বর পেজের এই যে কাজটা করতে হবে সেটা। এরপরে 54 নম্বর পেজের লাস্টে আছে, দেখো এখানে কতগুলো সেবার কথা উল্লেখ করা আছে। উপরের ধরনগুলো ছাড়াও কি আরো কোনো সেবা আমরা শনাক্ত করতে পারি? পরে পৃষ্ঠায় ঘরে সেগুলো লেখো। এই যে এখানে কতগুলো সেবার, যেমন শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, কৃষি সেবা, আইন এবং বিচার সেবা, সামাজিক সুরক্ষা সেবা, নাগরিক নিরাপত্তা সেবা এবং ভূমি সেবা। এই সমস্ত বিষয় এখানে 55 নম্বর পেজ। এই যে নাগরিক সেবার ধরন, এখানে এটা লিখতে হবে। তো এখানে লিখবো আমরা এই যে শব্দটা এই যে এইভাবে লিখবো। ঠিক আছে, তো এখানে আমরা চলে যাই। প্রথম হচ্ছে কি পরিবহন সেবা। 2 নম্বর হচ্ছে পানি এবং স্যানিটেশন সেবা, শিল্প এবং বাণিজ্য সেবা, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা, কর্মসংস্থান ও প্রশিক্ষণ সেবা এবং ক্রিয়া এবং বিনোদন সেবা। তো এগুলো দিয়ে আমরা এটা পূরণ করব। এরপরে নিচে আরো একটা কাজ রয়েছে, যেমন চিত্র 3.2 এবং 3.1 আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি। এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণী বিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি। এর সাথে কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটি বের করতে পারি। যেমন দেখো নাগরিক সেবা রয়েছে, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। প্রথমে যেটা রয়েছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, এটা আমরা কোথায় পাবো? সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এগুলো পেতে পারি। এটা বাকিগুলো আমাদের এইভাবে করতে হবে। দেখো এখানে প্রথম যেটা সেটা তো দেওয়াই আছে। 2 নম্বর নাগরিক পরিচয়পত্র, এটা কোথায় পাবো? নাগরিকত্ব সেবা কেন্দ্রে। ভূমি নিবন্ধন কোথায় পাবো? ভূমি সেবাতে পাবো। ড্রাইভিং লাইসেন্স ইস্যু বিআরটিসি এর সেবা। টেলিমেডিসিন এটা পাবো আমরা স্বাস্থ্য সেবাতে। ওকে, তাহলে আমরা আশা করি এটাও পেয়ে গেলাম। এরপর আমরা চলে যাই পরের কাজে, ই কমার্সে। সেশন 2 ই কমার্সের শ্রেণীবিন্যাস। এই যে এখানে তো সেশন 2 তে ই কমার্সের শ্রেণীবিন্যাস। এখানে দেখো নিজের বা আমাদের পরিচিত কারো ই কমার্সের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা থাকলে এবার সেগুলোর কয়েকটি উদাহরণ এখানে লিখতে হবে। যেমন পণ্যের নাম লিখতে হবে এবং পণ্যের ধরন লিখতে হবে। যেমন পণ্যের নামের ভিতর বই, এবং এটা হচ্ছে ধরন কি শিক্ষাক্ষেত্রে আর কি। তো এটাতে চলে আসলাম, দেখো যে এগুলো বই। তারপরে দেখো পাঞ্জাবি হচ্ছে বস্ত্র, ঘড়ি হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস, ক্যালকুলেটর হচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা, টেবিল হচ্ছে আসবাবপত্র। ওকে, তো এরপরে আমরা পরবর্তী কাজে চলে যাব।
59 নম্বর পেজে, এই দেখো 59 নম্বর পেজে এখানে রয়েছে একটা সক 3.4 ই কমার্সের শ্রেণীকরণ। এটা আমরা পূরণ করব কিভাবে? এখানে ব্যবসায় থেকে ব্যবসায়ী এবং ব্যবসায়ী থেকে ভোক্তা, ঠিক আছে, ভোক্তা থেকে ব্যবসায়ী, ভোক্তা থেকে ভোক্তা, এটা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই যে এটা লিখতে বলা হয়েছিল সেটা আমরা লিখলাম। ঠিক তার নিচে আর একটা ইয়া রয়েছে সক, উপরে ঘর পূরণের মাধ্যমে আমরা ই কমার্সের 4টি শ্রেণীকরণ পাই, অর্থাৎ যোগাযোগ ও পণ্য আদান প্রদানের উপর ভিত্তি করে এই শ্রেণীকরণ হয়। নিচের সকে ই কমার্সের 4টি ধরনের নাম ও এদের বর্ণনা লিখি। ই কমার্সের শ্রেণী এবং বর্ণনা, এখানে যে ক্রমিক নাম্বার দেওয়া আছে এবং বর্ণনা দেওয়া আছে, এখানে আমাদের এটা পূরণ করতে হবে। তো এটা আমরা পূরণ করব এইভাবে, যেমন প্রথম ব্যবসায়ী থেকে ব্যবসায়ী, দুজন ব্যবসায়ীদের মধ্যে পাইকারি কেনা বেচা হয়। ঠিক আছে, মনে করো যারা দুইজন ব্যবসায়ী, একজন অনেক বেশি জিনিস, মনে করো ধান ক্রয় করলো, একজন যারা কৃষক তাদের কাছে ধান ক্রয় করে সব কি করলো, গুদামজাত করলো, করার পরে সে ওই ব্যবসায়ী সরাসরি আর একটা পাইকারি লোকের কাছে বিক্রি করে দিল। তাহলে এটা হচ্ছে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী। ব্যবসায়ী থেকে ভোক্তা, ভোক্তার কাছ থেকে পণ্য গ্রহণ করে ব্যবসায়ী যখন তা অন্যের কাছে বিক্রি করে তখন এটাকে হচ্ছে ব্যবসায়ী থেকে ভোক্তা। ভোক্তা থেকে ব্যবসায়ী, কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়ীর সাথে সরাসরি লেনদেন করতে পারে। ভোক্তা থেকে ভোক্তা, এ জাতীয় ই কমার্স কোনো ব্যবহারকারীর থেকে অন্য কোনো ব্যবহারকারীর মধ্যে লেনদেন হয়। ঠিক আছে, এরকম। এরপরে আমরা সেশন 3 তে চলে যাই। সেশন 3 তে, এই যে সেশন 3, নাগরিক এবং ই কমার্সের সেবা উদ্যোগের পূর্ব শর্ত। ই কমার্স সেবা উদ্যোগের পূর্ব শর্ত। এখানে আমরা চলে আসলাম। এখানে দেখো আমাদের কতগুলো ছবি দেওয়া আছে। এই ছবির বাইরেও অন্য কারোর জন্য সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথাও বিবেচনা করতে পারি। এদের আমাদের কি করতে হবে, এবার আমাদের টার্গেট গ্রুপের নামগুলো এখানে লিখতে হবে। টার্গেট গ্রুপের নামগুলো এখানে লিখতে হবে। এখানে আমরা এইভাবে লিখতে পারি, শিশু, কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিণী এবং মুসল্লি, এইভাবে আর কি লিখতে পারি। এখন টার্গেট গ্রুপের নাম লেখা হয়েছে। উপরে শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকা ভিত্তিক কি কি সেবার চাহিদা থাকতে পারে তা শনাক্ত করি। এইখানে দেখো এটার উত্তর হচ্ছে এটা, যে টার্গেট গ্রুপের নাম মুসল্লি, গৃহিণী, শিশু এবং কৃষক। মুসল্লি যারা, তাদের ক্ষেত্রে কি কি সেবা দিতে পারি? টুপি এবং জায়নামাজ, এটাও ই কমার্স। তারপর গৃহিণীর জন্য শাড়ি গহনা, এটাও ই কমার্স। শিশুর জন্য খেলনা বই, ই কমার্স। এবং কৃষকের জন্য কৃষি তথ্য এবং সার, এটা হচ্ছে নাগরিক সেবা। এরপর আমরা 61 নম্বর পেজে চলে আসলাম। দেখো এটা হচ্ছে 61 নম্বর পেজ। এবার কি করতে হবে, এবার একটি বিদ্যালয় এবং স্থানীয় কোন সরকারি প্রতিষ্ঠানের তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ বা গ্রুপ বা ওয়েবসাইট ভিজিট করব। এখন নিচের প্রশ্নগুলোর মাধ্যমে খুঁজে বের করি যে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার সকল শর্ত সেই বিদ্যালয়ের পেজ বা গ্রুপটি পূরণ করেছে কি করি নাই। এখানে দেখো সেবার মান যাচাইয়ের চেকলিস্ট, এখানে দেখো ক্রম দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ অথবা না, এর মাধ্যমে এটা আমাদের পূরণ করতে হবে। এটা ঠিক আছে, এটা আমরা পূরণ করবো এখন। এই যে এখানে দেখো প্রথমে যেটা 1 নম্বর, এই গ্রুপে এই গ্রুপ বা পেজ থেকে বিদ্যালয়ে না এসেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পাবেন কিনা? হ্যাঁ পাবেন। তারপরে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগ করা যাবে কিনা? না, তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যাবে না, হয়তোবা ওখানে এসএমএস রাখতে হবে, তারপরে তারা যখন এসএমএসটা দেখতে আসবে তখন তাদের সাথে কথা বলা যাবে। 3 নম্বর, শিক্ষাভিত্তিক সাম্প্রতিক সকল তথ্য, নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। বিদ্যালয়ের সাম্প্রতিক সকল কর্মকাণ্ডের ছবি বা তথ্য দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। তারপরে শিক্ষার্থী এবং অভিভাবকের অবগতির জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করা হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। বিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকলে এই পেজ বা গ্রুপের দ্বারা উপকৃত হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। এই পেজ বা গ্রুপটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো দ্বারা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কিনা? হ্যাঁ। তারপর এই পেজ বা গ্রুপটি ব্যবহার বা তথ্য প্রচারের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা? হ্যাঁ রয়েছে। এইভাবে আমরা এটা পূরণ করতে পারি। এরপর আমরা 63 নম্বর পেজে চলে যাই। 63 নম্বর পেজে একটা ছক রয়েছে 3.8, সেবা প্রদানের পূর্ব শর্ত। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্ত। এই পূর্ব শর্ত আমরা পূরণ করবো। যেমন 1 নম্বর পূর্ব শর্ত হচ্ছে এই যে এটা 63 নম্বর পেজে, ঠিক আছে।
সে পেজ বা গ্রুপ বা ওয়েবসাইট হতে সশরীরে উপস্থিত না হয়েও সেবার প্রয়োজনীয় তথ্য পাওয়ার ব্যবস্থা করতে হবে। যে কোনো জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগের সুযোগ থাকতে হবে। সেবা সংক্রান্ত সকল তথ্য বা নোটিশ অনলাইনে প্রকাশ করতে হবে। সেবার সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য ও ছবি নিয়মিত শেয়ার করতে হবে। ডিজিটাল সেবা প্রদান ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বশীল ব্যক্তি থাকতে হবে। ডিজিটাল সেবা মাধ্যমটি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেবা প্রদানের সুষ্ঠু পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করতে হবে। ঠিক আছে, এটা আমরা করলাম। এরপর আমরা 65 নম্বর পেজে চলে যাব সরাসরি। এখানে দেখো, এটা হচ্ছে সেশন 4 এবং 5, সেবা প্রদানের জন্য পরিকল্পনা প্রণয়ন। ঠিক আছে, তো আমাদের এখানে যে কাজ রয়েছে একদম সরাসরি 65 নম্বর পেজে। এই যে এখানে দেখো, এখানে রয়েছে হচ্ছে একটি ই কমার্সের উদ্যোগ গ্রহণ করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে। দেখো, যে যে ধাপ অনুসরণ করতে হবে সেটা আমরা সরাসরি চলে যাই। একটি ই কমার্সের উদ্যোগ গ্রহণ করতে যে সকল ধাপ অনুসরণ করতে হবে তা নিচে উল্লেখ করা হলো। ঠিক আছে, এই যে এটা আছে, এটার উত্তর এই যে ই কমার্সের যে এখানের উত্তর। ঠিক আছে, যে এই লাইনটার উত্তর। তাহলে কি করতে হবে? পরিকল্পনা, ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করতে হবে, নাম নির্বাচন করতে হবে, ব্যবসা চালু করা, আইনি নিবন্ধন, ব্যাংক হিসাব, পণ্য সংগ্রহ এবং সরবরাহ, তারপর গ্রাহক সেবা এবং ধৈর্য, আর হচ্ছে গ্রাহকদের কাছে সেবা পৌঁছানো। এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, এই কাজগুলো আমরা এখানে লিখব। তারপর আমরা 66 নম্বর পেজের এই কাজটা, উপরের বিষয়গুলো বিবেচনা করে, দেখো এই যে এটা হচ্ছে 66 নম্বর পেজে, যে উপরের বিষয়গুলো বিবেচনা করে সেশন 3 এবং 3-এর যে চকটা দেওয়া আছে 3.6 চিহ্নিত সেবাগুলোর জন্য দলগতভাবে কাজ করব। তো এইখানে আমরা এই কাজগুলো করব, যে এইভাবে। যেমন দেখো, নমুনা উত্তরে আমরা লিখেছি যে শিক্ষকের সহায়তায় আমাদের ক্লাসের প্রতি 5 জনে একটি করে উদ্যোগ চিহ্নিত করবে এবং টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট বিবেচনা করে সেই উদ্যোগের পরিকল্পনার ধারাগুলো নিম্নরূপ। 1 নম্বর উদ্যোগ, স্থানীয় খাদ্য পণ্য ও কৃষি সামগ্রীর অনলাইন মার্কেট প্লেস। তারপর টার্গেট গ্রুপ, এই প্ল্যাটফর্ম মূলত শহরের বাসিন্দাদের লক্ষ্য করে যারা তাজা, স্থানীয় এবং খাদ্য ও কৃষি পণ্য কিনতে আগ্রহী। সেবার চাহিদা, স্থানীয় এবং তাজা খাদ্য পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, বিশেষ করে শহর অঞ্চলে। কোন এলাকায় সেবা দেওয়া হবে? প্রথমে বড় শহরগুলোতে সেবা চালু করতে হবে, সেখানে চাহিদা বেশি। কি কি সেবা দেওয়া হবে? স্থানীয় কৃষকদের সবজি, ফল, মাছ, মাংস, ডেইরি পণ্য এবং অন্যান্য কৃষি সামগ্রী। সেবার উৎস, স্থানীয় কৃষক এবং খামারিরা পণ্য সরবরাহ করবে। সেবার দাম, চার্জ নির্ধারণ, বাজার চাহিদা এবং সরবরাহের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করতে হবে। কিছু সার্ভিস চার্জ থাকবে ডেলিভারির জন্য। আইনগত ভিত্তি, ব্যবসা নিবন্ধন, খাদ্য ও স্বাস্থ্য সার্টিফিকেট, অনলাইন ব্যবসার লাইসেন্স। ডিজিটাল মাধ্যম, নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ, উদ্যোগ সম্পর্কে প্রচার। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, অনলাইন বিজ্ঞাপন এবং লোকাল ইভেন্টের মাধ্যমে প্রচার। সেবা পৌঁছানোর পদ্ধতি, ডেলিভারি সিস্টেম, ডিজিটাল পদ্ধতি। আর্থিক লেনদেন হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ব্যাংকিং পেমেন্ট এবং ক্যাশ ওয়ান ডেলিভারি, এগুলোর ব্যবস্থা থাকবে। আর সহায়তা প্রাপ্তির উৎস, স্থানীয় বিজনেস সোসাইটি, কৃষি বিশেষজ্ঞ। দ্রুত এবং সবসময় যোগাযোগের মাধ্যম হচ্ছে ইমেইল, মোবাইল অ্যাপ, হটলাইন নাম্বার এবং যোগাযোগের মাধ্যম। দেখো, এখানে আমাদের 3য় অধ্যায়ে যে কাজগুলো করতে হবে, হ্যাঁ, বিভিন্ন সেশনে সবগুলো কিন্তু আলোচনা করেছি। এখন এই সেশনগুলো এগুলো হচ্ছে ব্যবহারিক, তোমরা সরাসরি এগুলো ব্যবহারিক করবা, তোমাদের টিচাররা যখন এগুলো শেখাবে। ঠিক আছে, তোমরা ব্যবহারিক এটা করবা। তারপরে এটা আমাদের এই সবগুলো কিন্তু ব্যবহারিক। এই যে পর্যন্ত, এই যে সেশন 8, এটাও কিন্তু ব্যবহারিকের মাধ্যমে এগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই 75 নম্বর পেজে আর কোনো, এই পর্যন্ত আর কোনো কাজ নেই, যেগুলো আছে ব্যবহারিক। এরপরে ক্লাসে আমরা শিখন অভিজ্ঞতা 4 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।